21শে জুলাই এই দিনটা তৃণমূলের কাছে একটা আবেগ। 21শে জুলাই তৃণমূল শহীদ দিবস পালন করে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা তারা এই 21শে জুলাইয়ের সভায় যোগ দেন। আর এবার 21শে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে তৃণমূল। মমতা অভিষেককে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ, এবং হাইকোর্টের নির্দেশ অবমাননার অভিযোগ উঠছে। গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে সভা করা যাবে না 2018 সালে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু তারপর আমরা দেখেছি 2025 অব্দিও তৃণমূলের শহীদ দিবস তা পালন হয়েছে রাস্তা বন্ধ করে। আসুন কথা বলি, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, আমাদের এই ঐতিহাসিক পুরনো শহরের একটা বড় সমস্যা ট্রাফিক, এবং সেই ট্রাফিক শুধু তাই নয়, কলকাতার যা জনঘনত্ব, যে পরিমাণ ফ্লোটিং মানুষ প্রতিদিন আসেন কলকাতায়, সেই সংখ্যাটাই প্রায় 40 থেকে 45 লক্ষ। এবং অ্যাট এ টাইম কলকাতা শহরে কাজের দিন প্রায় 1 কোটি মানুষ থাকেন। এটা আমার হিসেব নয়, এটা কলকাতা পুরসভার হিসেব। এবং সেই হিসেবে ধর্মতলার মতো এত ব্যস্ততম একটি এলাকা, যার গুরুত্বপূর্ণ রাস্তাগুলির নাম জওহরলাল নেহরু রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, এদিকে তুমি যদি রাসবিহারী অ্যাভিনিউ ধরো, এই একাধিক রাস্তা, সেগুলি বড় সভা সমিতি করার কারণে রাজনৈতিক দলগুলি যখন করে, কার্যত মানুষ হাঁসফাঁস করে। সেই জায়গা থেকেই জনস্বার্থ মামলা হয় 2015 সালে, এবং সেই মামলার প্রেক্ষিতে 2018 সালে তৎকালীন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ জারি করে, রায় ঘোষণা করে। সেই রায়ে বলা হয়, কলকাতা হাইকোর্ট এই নির্দেশ জারি করছে যে কলকাতার ধর্মতলা চত্বরে বড় সভা সমাবেশ করতে গেলে মেন যে আর্টারি রোড, মূল গুরুত্বপূর্ণ সড়কগুলো, সেগুলোকে স্তব্ধ করে দেওয়া যাবে না, সেগুলোকে অন্তত সচল করে রাখতে হবে। কিন্তু সেই নির্দেশ মানেনি তৃণমূল কংগ্রেস। কার্যত গত 15 বছর কেন, বিগত বেশ কয়েক বছর ধরে একবার শুধুমাত্র ব্রিগেড ছাড়া দেখা গেছে 21শে জুলাই ধর্মতলায় কার্যত পুরো বন্ধ করে 21শে জুলাই সভা করে এসছে তৃণমূল কংগ্রেস। যদিও সেটা কংগ্রেস থেকে আসা, তৃণমূল আসার পর তৃণমূল কংগ্রেস নতুন উদ্যমে সেটা করে। এবং তৃণমূল কংগ্রেস সহ মোট 38টা রাজনৈতিক দল এই মামলায় অন্তর্ভুক্ত ছিল। সেই সমস্ত রাজনৈতিক দলের কথা শোনার পরই কলকাতা হাইকোর্টে নির্দেশ দিয়েছিল। 2025 সালে তৃণমূল কংগ্রেস সেই নির্দেশের খিলাফ করেছে, তাই আদালত অবমাননার মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতেই মামলাটি আজ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে আসেন। ঠিক কি নির্দেশ, জনস্বার্থ মামলাকারীর আইনজীবী শ্রীকান্ত দত্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে রয়েছেন। কি নির্দেশ ছিল স্পষ্টভাবে দর্শকদের যদি জানান, এবং কি হয়েছে আজ আদালতে? 3 মে 2018-তে ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন যে কোনো মেজর আর্টেরিয়াল রোড পুরোপুরিভাবে ব্লক করে কোনো মিটিং, প্রসেশন, র্যালি করা যাবে না। একটা পোর্শন ফাঁকা রাখতে হবে, এবং পথচারীরা বা ইমার্জেন্সি যে সমস্ত ট্রাফিক ভেহিকলস যেগুলো আছে, সেগুলো যাতে ইজি মুভমেন্ট করতে পারে সেই ব্যবস্থাটা রাখতে হবে। কিন্তু যেটা দেখা গেছে যে 21শে জুলাই যে মিটিং হয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তাতে এই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখানো হয়। তো 2025 সালে যে 21শে জুলাই মিটিংটা করা হয়েছিল, সেই মিটিংটাকে এই জাজমেন্টের ভায়োলেশন এই অভিযোগ করে আবেদনকারী অক্ষয় কুমার সারেঙ্গি উনি কন্টেম্পট অ্যাপ্লিকেশন ফাইল করেছেন যে ওই অর্ডারে, ওই জাজমেন্টের কন্টেম্পট হয়েছে, ভায়োলেশন হয়েছে, এই বলে ফাইল করেছেন। এই মামলা আজকে হিয়ারিং হয়েছে। হিয়ারিংয়ে এটা ডাইরেকশন দিয়েছেন বিচারপতি অরিজিৎ ব্যানার্জি এবং বিচারপতি অপূর্ব সিনহা রয়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন নোটিশ সার্ভিস করতে হবে। অ্যালেজড কন্টেমনার যারা, অ্যালেজড কন্টেমনার হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুজনের প্রতি আপনাদের টার্গেটটা কেন? এটাকে নির্দিষ্ট টার্গেট, মানে এখন ক্ষমতা থেকে তৃণমূল নেই তাই এখন মামলা করছেন, নাকি তৃণমূল কংগ্রেসই সভা করে তাদেরই পদাধিকার বলের জন্য তাদের বিরুদ্ধে? যেভাবে ভিক্টোরিয়া হাউসের সামনে যে এক্সটেন্টে গ্যাদারিংটা হতো, বা যেভাবে হার্ট অফ দ্য সিটিকে কোলাপস করে দেওয়া হতো, যে 21শে জুলাই তৃণমূলের কাছে আবেগ, সেই 21শে জুলাই নিয়ে আদালতের নির্দেশ ছিল 2018 সালে
2018 সালের নির্দেশ ছিল যে না কোনোভাবেই রাস্তা বন্ধ করে এই ধরনের সভা করা যাবে না, কিন্তু 2018-র পর আমরা 2025-এও দেখেছি তৃণমূলকে ঠিক এই একই জায়গায় হার্ট অফ দ্য সিটি এই ধর্মতলা, যা কিনা বিভিন্ন জায়গার সঙ্গে বিভিন্ন জেলার সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা স্পট, কলকাতা থেকে কানেক্ট করা সেই ধর্মতলা অবরুদ্ধ করে তৃণমূলের এই 21শে জুলাইয়ের সভা হতো। জনস্বার্থ মামলার পর নির্দেশ এসেছে এবং তারপরই নোটিশ পাঠানো হচ্ছে। কথা বলবো এই নিয়ে, সহকর্মী কমলিকা সেনগুপ্ত এই মুহূর্তে রয়েছেন নিউজরুম থেকে সরাসরি। কমলিকা, এমন একটা পরিস্থিতি তৃণমূলের কাছে তার অস্তিত্বই এখন সংকটে, সেখানে দাঁড়িয়ে তাদের আবেগেও ধাক্কা। দেখো, এটাই সবচেয়ে বড় প্রশ্ন যে এই 21শে জুলাই যে তাহলে কি হাতছাড়া হতে চলেছে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে? কারণ এই 21শে জুলাই ছিল বার্ষিক সভা এবং এই বার্ষিক সভার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতো এবং শুধু তাই নয়, গোটা কলকাতা এবং বলা যেতে পারে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাও অবরুদ্ধ হয়ে পড়তো, কারণ 3-4 দিন থেকে লোক বিভিন্ন জায়গা থেকে এখানে এসে পৌঁছতো, তাদের আনা হতো। সবচেয়ে বড় যেটা প্রশ্ন সেটা হচ্ছে গত 15 বছর এবং তার আগে থেকে এই জায়গাটা যেন তৃণমূল কংগ্রেসের মৌরসি পাট্টা ছিল। অন্য কোনো রাজনৈতিক দল এই জায়গায় দাঁড়িয়ে কোনো সভাই করতে পারতো না এবং এমন একটা প্রভাব খাটানো হতো যে এই জায়গায় শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই যেন এই জায়গায় সভা করতে পারে। সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে, যেটা তাদের সিগনেচার র্যালি বলা যেতে পারে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা বড় ধাক্কা, কারণ একমাত্র তৃণমূল কংগ্রেসই করবে, অন্য কোনো পার্টি করতে পারবে না। অন্য কোনো পার্টি কোনোদিন কোনোভাবে এই জায়গায় কোনো রকম অনুমতিই পেত না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই এটা খুব বড় ধাক্কা যদি এই 21শে জুলাইও হাতছাড়া হয়ে যায় তৃণমূল কংগ্রেসের হাত থেকে। কারণ এই কংগ্রেসের সময় থেকে 1993 সাল থেকে এটা শুরু হয়, 93-এর পর থেকে 94 থেকে এটা শুরু হয়, তারপরে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস হয়। এবং যদি 2025-এ আমরা দেখি, 2025-এ কিন্তু কোর্টের তরফ থেকে খুব শক্ত নির্দেশ দেওয়া হয়েছিল যে সকাল 9টা থেকে 11টা কোথাও কোনো মিছিল করা যাবে না। এবং এটাও বলা হয়েছিল তখন হাইকোর্টের তরফ থেকে যে পরের বার অন্য কোথাও যাতে তারা করতে পারে সেইটা নিয়ে তাদের ভাবনা চিন্তা করা উচিত। এখান থেকে দাঁড়িয়ে এটা অবশ্যই খুব বড় ধাক্কা। কমলিকা, তুমি যেই পয়েন্টটা রেজ করলে যে অন্য কোনো দল কোনোভাবেই এই হার্ট অফ দ্য সিটিতে তারা কোনো সভা করতে পারতো না এবং আমরা দেখতাম অনুমতি নিয়ে আইনি টানাপোড়েন চলতো, তাহলে কি তৎকালীন সরকার তৃণমূল চালাতো বলে তাদের জন্য সবকিছুর ছাড় ছিল? ভিক্টোরিয়া হাউসের সামনে তারা সভা করার অনুমোদন পেয়ে যেত। একেবারেই তাই, কারণ বহুবার অন্য রাজনৈতিক দল তারা এখানে চেষ্টা করেছে সভা করার এবং তখন তাদের একেবারেই কোনো রকম অনুমতি দেওয়া হয়নি। শুধু একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারবেন। পরিস্থিতিটা এমন তৈরি করা হতো যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই ওখানে করতে পারবে, আর কোনো রাজনৈতিক দল করতে পারবে না। এবং এটা খুব আশ্চর্যজনক বিষয় হলেও এই বিষয়টাই গত 15 বছর ধরে হয়ে এসছে। এবং যখন 2025-এ এই কেসে যখন বলা হয় যে 9টা থেকে 11টা এবং কমিশনারকে নির্দেশ দেওয়া হয় যে 9টা থেকে 11টা কোনো রকম কোনো জ্যাম যাতে না হয়, কোনো রকম কোনো মিছিল যাতে না হয়, এই সমস্ত নির্দেশ দেওয়া হয়। সুতরাং এই যে একটা দল, যেই দল যেহেতু সরকারে তারা ছিল, তাদেরই শুধু মৌরসি পাট্টা, অন্য কোনো দল করতে পারবে না, এটা কিন্তু বহুবার প্রশ্ন উঠেছে। ওই রকম একটা জায়গা, ধর্মতলার ওই রকম একটা জায়গা যেটা বলা যেতে পারে হার্ট অফ দ্য সিটি, সেইখানে দাঁড়িয়ে এতটা অবরুদ্ধ করে এই সভা করা সত্যি এটা একটা খুব চিন্তার বিষয় ছিল যারা প্রশাসনের ছিল, কিন্তু তা সত্ত্বেও যেহেতু তারা সরকারে ছিল শুধুমাত্র তারাই পেত। বেশ, আরো একবার কথা বলবো, প্রতিনিধি অর্ণব হাজরা এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। অর্ণব, 2018-এ করা মামলা, 2018-এ করা নির্দেশ রাদার হাইকোর্টের তরফ থেকে এলো যে কোনোভাবে এই জায়গা বন্ধ করা যাবে না, কিন্তু 2018-এর পর 2019, 20, 21, 22, 23, 24, 25 টানা এই যে 7 বছর এখানে হলো এই সভা, আজ 2026-এ এসে এই পর্যবেক্ষণ কেন? এই এতদিন এই যে আদালত অবমাননা হয়েছে, কেন কোনো পদক্ষেপ করা হলো না অর্ণব? দেখো, এটা পুরোটা নির্ভর করে যিনি জনস্বার্থ মামলাকারী তার উপর খানিকটা, এবং অথবা যে কেউ যদি হাইকোর্টের নজরে আনে বিষয়টি, তখন হাইকোর্টও বিষয়টি নিয়ে সুমোটো চিন্তা ভাবনা করে। এক্ষেত্রে 2025 সালে জনস্বার্থ মামলাকারীরা হাইকোর্টের নজরে বিষয়টি এনেছেন এবং এই অ্যাপ্লিকেশন নতুন করে ফাইল হয়েছে, অর্থাৎ আদালত অবমাননার মামলা।
এবং নতুন করে যেহেতু ফাইল হয়েছে এবং বিষয়টার মধ্যে গুরুত্ব রয়েছে, তাই সরাসরি জনস্বার্থ মামলাকারী আইনজীবীদের আজকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল কংগ্রেস, আর মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন কালীঘাট তৃণমূল কংগ্রেসের, এই দুজনকেই এই মামলায় নোটিশ দিয়ে, অর্থাৎ এই কন্টেম্প মামলাটি হাইকোর্টে শুনানি করবে, সেই নোটিশ ধরা এবং সেই নোটিশ পাওয়ার পরই 3 তারিখ অর্থাৎ আরেকটা 21শে জুলাই নতুন করে যাতে শব্দ না হয় কলকাতার একেবারে প্রাণ কেন্দ্রটা, সেই জন্যই 3রা জুলাই এই মামলা শুনানির জন্য নির্দিষ্ট করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। একেবারে আদালতের নির্দেশ না মেনেই 2025-এ তৃণমূল 21শে জুলাইয়ে সভা করে। আদালত অবমাননার অভিযোগ, জনস্বার্থ মামলা দেয়। জনস্বার্থ মামলায় নোটিশ, নির্দেশ হাইকোর্টের। এবার তাহলে কি হতে চলেছে? 21শে জুলাই তৃণমূলের কাছে আবেগের দিন, সেই 21শে জুলাইয়ের সভাও কি তৃণমূলের হাতছাড়া হতে চলেছে? 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি, তৃণমূলের ভাঙন, তৃণমূলের অস্তিত্ব সংকট, তাদের কাছে একটা প্রাইড মোমেন্ট, প্রাইড ডে ছিল হচ্ছে এই 21শে জুলাই। বিভিন্ন জায়গা থেকে, জেলা থেকে কর্মী সমর্থকরা শুধু সেই দিন নয়, তার আগে 1 সপ্তাহ আগে থেকে তারা আসতে শুরু করতেন তাদের বিভিন্ন জায়গায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, গীতাঞ্জলি স্টেডিয়াম, সেইখানে রাখার ব্যবস্থা করা হতো। তৃণমূলের কাছে একটা ফেস্টিভ মুড চলতো 21শে জুলাই এর আগে থেকে। 14 জুলাই পর থেকেই আমরা দেখতাম শহর জুড়ে 21শে জুলাই এর প্রস্তুতি কিরকম তুঙ্গে থাকে। মঞ্চ পরিদর্শনে বড় বড় নেতারা তারা প্রতি মুহূর্তে আসতেন। সেই 21শে জুলাই ধর্মতলার বুকে ভিক্টোরিয়া হাউসের সামনে যে 21শে জুলাই এর সভা হতো, প্রচুর কর্মী সমর্থকরা তারা আসতেন। আবেগ ছিল তৃণমূলের কাছে যে 21শে জুলাই, সেই 21শে জুলাইও কি এবার হাতছাড়া? তার কারণ 2018-এ হাইকোর্ট নির্দেশ দেয় রাস্তা বন্ধ করে কোনো রকম কোনো অনুষ্ঠান এই ধরনের করা যাবে না, সভা করা যাবে না। কিন্তু 2018-র পরও আমরা 2025 লাস্ট ইয়ারেও দেখলাম তৃণমূলের 21শে জুলাই ঠিক সেভাবেই হলো। আর এবার আদালত অবমাননার নোটিশ, নির্দেশ হাইকোর্টের।